তিস্তা প্রকল্প তো একটা বড় প্রকল্প। এই মেগা প্রজেক্ট বাস্তবায়ন আসলে কোনো মেগা প্রজেক্টই আমরা বাইরের সহযোগিতা ছাড়া, উন্নত কোনো রাষ্ট্রের সহযোগিতা ছাড়া কিন্তু আমরা বাস্তবায়ন করতে পারি না। এবং সেক্ষেত্রে এই জাতীয় প্রজেক্ট বাস্তবায়নে সাধারণত চীনই আমাদেরকে এগিয়ে আসেন। তো সেক্ষেত্রে আমার মনে হয় চায়না ছাড়া আন্তর্জাতিক দরপত্র বা আন্তর্জাতিক প্রেক্ষাপটে চায়না ছাড়া অন্য কোনো রাষ্ট্র এগিয়ে এসছে কিনা আমি জানি না। আমার মনে হয় সব কিছু বিবেচনা করেই সরকার চায়নাকে এটা দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করেছে এবং চায়নার এই প্রজেক্টগুলো তো আমাদের দেশে যথেষ্ট প্রশংসা এবং সততা, নিষ্ঠার সাথেই তারা এটা বাস্তবায়ন করে থাকেন। সেক্ষেত্রে আমার মনে হয় যে এই প্রজেক্ট চায়না ছাড়া অন্য কেউ বাস্তবায়ন করার মতো সামর্থ্য কারো আছে বলে আমার কাছে মনে হয় না। বেশ কিছুদিন আগে জাগবা রাশেদ প্রধান একটি বক্তব্য দিয়েছিল, সেটি নিয়ে সারা বাংলাদেশে তোলপাড় হয়েছিল। মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে যে বক্তব্যটা দিয়েছিল সেটা নিয়ে ভাষাগুলো ছিল একটু নিম্নমুখী, নিম্নগামী বলা যায়। প্রশ্ন হচ্ছে যে এটা নিয়ে বিএনপির পক্ষ থেকে আমরা চোখে পড়ার মতো কোনো প্রতিবাদ আমরা দেখি নাই। না, আপনি যেসব নেতাদের কথা বলছেন সেসব নেতারা তো আসলে নেতা হিসেবে তাদের বক্তব্য তো মানুষ কোনোদিন মনেই করেনি যে তাদের বক্তব্য মানুষকে শুনতে হবে। এখন বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম বা বিভিন্ন মিডিয়ার কল্যাণে একটু আজে বাজে কথা বললে তখন কি যেন বলে ভাইরাল হওয়া যায়। তো ভাইরাল হওয়ার জন্য কিছু কিছু নেতা, আমি তাদের নামও বলতে চাই না, কয়েকজন নেতা ইতিমধ্যেই এমনভাবে কথাবার্তা বলেছেন, এমন ভাষায় কথাবার্তা বলেছেন, এটাতে আসলে একজন মাননীয় প্রধানমন্ত্রীর যে অনুসারী যে বিশাল গোষ্ঠী তাদের মনে তো আঘাত কাটে। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের দেশে ফেরার পর থেকে আপনি দেখবেন যে তার অ্যাটিটিউডগুলো, যে তিনি এই মত বিরোধী দলের বিরোধিতার জন্য যারা সমালোচনা করেন, সমালোচক অনেককে তিনি ডেকে নিয়ে কথা বলছেন। এটাও তো রাজনীতিতে একটা সৌন্দর্য। এবং বলেছেন যে হ্যাঁ, আপনার গঠনমূলক সমালোচনা আমাদেরকে সংশোধনের পথে আরও এগিয়ে নিয়ে যেতে সাহস যোগাবে, আমাদের উপকার হবে। এবং মাননীয় প্রধানমন্ত্রীর আপনার মনে আছে যে দেশে ফেরার পরে আমার সম্ভবত হাদির কবর জিয়ারত করতে যাওয়ার সময় একজন কোন কলেজের শিক্ষক খুব আজে বাজে উচ্চবাচ্যভাবে তাকে আজে বাজে কথা বলছিল। তখন পুলিশ তাকে গ্রেফতার করে কোর্টে নিয়ে চালান দিয়েছে এবং তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ প্যাডে বিবৃতি দিয়ে তারপরে এই গ্রেফতারের নিন্দা জানিয়েছেন এবং তাকে অবিলম্বে মুক্তি দেওয়ার দাবি জানিয়েছেন। তো সেই ক্ষেত্রে তারেক রহমানের বিরুদ্ধে যারা যে সমস্ত কথাবার্তা বিভিন্নভাবে, শুধু তারেক রহমান না, তারেক রহমানের সন্তান, তারেক রহমানের পরিবার, যে সমস্ত কথাবার্তা ইদানিংকালেও দু একজন ওই একটু আজে বাজে লোকজন, মানে ভাইরাল হওয়া কিছু নেতা যে সমস্ত ভাষায় কথা বলছেন, এগুলো তো আসলে প্রকৃত পক্ষে দায়িত্বশীল বিরোধিতা নয়। তাদেরকে আরও দায়িত্বশীল হতে হবে। তাদের বয়স কম, রাজনীতি তাদের অভিজ্ঞতা কম, তাদেরকে আরও কিছু অভিজ্ঞতা গ্রহণ করতে হবে, রাজনীতির বাস্তবতা বুঝতে হবে। আমাদের নেতাকর্মীরা কোনো অবস্থায় উচ্ছৃঙ্খল বা ফ্যাসিবাদী টাইপের কোনো আচরণ করুক, সেটা আমরা চাই না। আমরাও মনে করি না যে তাদেরকে এইভাবে এর কোনো পাল্টা জবাব দেওয়া হোক। কিন্তু এই যে কোনো পাল্টা জবাব দেওয়া হচ্ছে না, সেখান থেকেও তাদের শিক্ষা নেওয়া উচিত। শিক্ষা নিয়ে এই ধরনের জাতীয় নেতা, আমি শুধু তারেক রহমান না, যে কোনো জাতীয় নেতার বিরুদ্ধেই যে কোনো রাজনৈতিক উপনেতা বা ছোট নেতা বা কর্মী, তাদের এমন কোনো শব্দ ভাষা প্রয়োগ করা উচিত না যাতে করে রাজনৈতিক পরিস্থিতিটা ঘোলাটে হয়, পরিবেশটা কুলুষিত হয়। তাহলে আমরা যে নতুন বাংলাদেশের কথা বলছি, নতুন যে কালচারের কথা বলছি, নতুন রাজনৈতিক সংস্কৃতির কথা বলছি, সেই নতুন সংস্কৃতি, নতুন বাংলাদেশের স্বপ্ন ধুলোয় মিশে যাবে। তিস্তা প্রকল্প চীনকে দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এটা কতটুকু ফলপ্রসূ হবে? তিস্তা প্রকল্প তো একটা বড় প্রকল্প। এই মেগা প্রজেক্ট বাস্তবায়ন আসলে কোনো মেগা প্রজেক্টে আমরা বাইরের সহযোগিতা ছাড়া,
উন্নত কোনো রাষ্ট্রের সহযোগিতা ছাড়া কিন্তু আমরা বাস্তবায়ন করতে পারি না। এবং সেক্ষেত্রে এই জাতীয় প্রজেক্ট বাস্তবায়নে সাধারণত চীনই আমাদেরকে এগিয়ে আসেন। তো সেক্ষেত্রে আমার মনে হয় চায়না ছাড়া আন্তর্জাতিক দরপত্র বা আন্তর্জাতিক প্রেক্ষাপটে চায়না ছাড়া অন্য কোনো রাষ্ট্র এগিয়ে এসছে কিনা আমি জানি না। আমার মনে হয় সব কিছু বিবেচনা করেই সরকার চায়নাকে এটা দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করেছে, এবং চায়নার এই প্রজেক্টগুলো তো আমাদের দেশে যথেষ্ট প্রশংসা এবং সততা নিষ্ঠার সাথেই তারা এটা বাস্তবায়ন করে থাকেন। সেক্ষেত্রে আমার মনে হয় যে এই প্রজেক্ট চায়না ছাড়া অন্য কেউ বাস্তবায়ন করার মতো সামর্থ্য কারো আছে বলে আমার কাছে মনে হয় না। পদ্মা ব্যারেজ প্রকল্প কতটা কার্যকরী হবে? এই তিস্তা ব্যারেজ, পদ্মা ব্যারেজ এক সময় তো স্বপ্নের মতো ছিল, মনে হচ্ছিল রাজনৈতিক গল্প। অলরেডি তো মাননীয় প্রধানমন্ত্রী সেই গল্প বাস্তবে রূপ নিয়ে ফেলেছেন অলরেডি। আমার কাছেও তো এটা স্বপ্নের মতো মনে হয় যে মাত্র 3 মাসের মধ্যে এত বড় প্রকল্প তিনি চিন্তা করলেন কিভাবে, যেটা সারা বছর গল্পের মতো শুনেছি যে তিস্তা ব্যারেজ প্রয়োজন, পদ্মা ব্যারেজ প্রয়োজন, এবং একটি সরকারের 3 মাসের মাথায় যখন এত বড় প্রজেক্ট হাতে নিয়েছেন, ইনশাআল্লাহ এই সাহস তারেক রহমান সাহেবের আছে, এই দেশের মানুষের দোয়া আছে, সমর্থন আছে, ভালোবাসা আছে, অবশ্যই সফলতার মুখ দেখবে। পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসার পর মুসলমানদের উপর নিপীড়ন চলছে, কিন্তু বাংলাদেশের কোনো প্রতিবাদ নেই কেন? দুঃখজনক যে পশ্চিমবঙ্গে দীর্ঘদিন যাবৎ মমতার নেতৃত্বে থাকা অবস্থায়, যেখানে একটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে হিন্দু মুসলিম একসাথে বসবাস করে আসছে, আর সেইখানে এই উগ্রবাদী যে রাজনৈতিক দল বিজেপি ক্ষমতা আসার পরে যেভাবে মুসলমানদের উপরে অত্যাচার, জুলুম, নির্যাতন চলে এসছে, এটার ব্যাপারে আসলেও আমার কাছে খুব উদ্বেগজনক মনে হয়। যে সমস্ত আলেম ওলামারা, যে সমস্ত ইসলামী রাজনৈতিক দল, তারাও কেন এই ব্যাপারে প্রতিবাদ করছে না, ভালোভাবে প্রতিবাদ করছে না, আমার কাছে এটা একটু রহস্যজনকই মনে হচ্ছে। কিন্তু আমাদের হৃদয়ে কাঁদে, হৃদয়ে রক্তক্ষরণ হয়। আমরা চাই বাংলাদেশের পক্ষ থেকে সর্বোচ্চ প্রতিবাদ করা হোক, এবং পার্শ্ববর্তী রাষ্ট্রসহ পৃথিবীর সকল জায়গায় মুসলিম নিধন যেখানে চলছে, মুসলমানদেরকে নির্যাতন যেখানে করা হচ্ছে, তার বিরুদ্ধে এই রাষ্ট্র, এই রাষ্ট্রের জনগণ তাদের ইমানি দায়িত্বের অংশ হিসেবেই তার প্রতিবাদ করুক, এবং এই নির্যাতন, জুলুম, নির্যাতনের অবসান ঘটুক, সেটা প্রত্যাশা করি। কেমন বাংলাদেশ দেখতে চান? যেই বাংলাদেশে মানুষ নিরাপদে ঘুরতে পারবে, নিরাপদে থাকতে পারবে, ঘুমাতে পারবে, তাদের মত প্রকাশ করতে পারবে, দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত, নৈরাজ্যমুক্ত একটি বাংলাদেশ, এটা সব মানুষের কামনা। আমিও সেরকম বাংলাদেশ প্রত্যাশা করি। পহেলা জানুয়ারি 2026 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changeTV.press সংগ্রাম মুখর 7 বছর পেরিয়ে পা রাখলো গৌরবান্বিত 8 বছরে। এই আনন্দ প্রহরে সবাইকে নিরন্তর শুভেচ্ছা। আমি নিজেকে ধন্যবাদ মনে করি, আমি সৌভাগ্যবান। চেঞ্জ টিভির পক্ষ থেকে আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য তারা আসছেন, এবং চেঞ্জ টিভি দীর্ঘ 8 বছর ধরে এই কাজগুলি করছে। আমি তারা অনেক ভালো কাজ করেছেন, দেশের মানুষের সুখ দুঃখের কথা প্রত্যক্ষ তুলে ধরছেন। আমার আশা থাকবে চেঞ্জ টিভি সামনের দিকে উত্তরোত্তর আরো সমৃদ্ধ হবে। একটাই শুধু আমাদেরকে উপদেশ দিতে চাই তাদের কাছে, সেটা হচ্ছে সত্য কথাটা মানুষের সামনে তুলে ধরা, মানুষের ভিতরে কি চায় তাদেরটা তুলে ধরা, মানুষের প্রত্যাশা তুলে ধরা, এবং মানুষের মধ্যে এই যে দেশাত্মবোধটা এবং সত্যবাদীটা, এটা জাগরণ করে চেঞ্জ টিভির সামনের দিকে এগিয়ে যাবে। এবং যারা দেশের কথা চিন্তা করে এবং দলমত নির্বিশেষে যে লোকগুলো আছে, তারা দেশের কথা চিন্তা করে, দেশের উন্নয়নের কথা চিন্তা করে, কোনো পক্ষপাতিত্ব করে না, তাদের বক্তব্য দেশের মানুষে তুলে ধরা, এই কাজগুলি সামনে এগিয়ে নিয়ে যাবে, এটা আমাদের প্রত্যাশা। অনেক ধন্যবাদ আপনাদেরকে, দেশবাসীকে, দেশবাসী পক্ষে সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। changeTV.press এক ফোঁটা হলুদ নেই। আমরা শুধু আপনাদের কাছে একটাই আবেদন করব, মিথ্যার পিছনে দৌড়বেন না, সত্যকে ধারণ করেন, সত্যকে জনগণের কাছে তুলে ধরেন। সেটা যতই কঠিন হোক না কেন, পিছপা হবেন না।
ভয়ের কোনো কারণ নাই। আল্লাহর সাথে থাকেন, আল্লাহ আপনাকে সাহায্য করবে। কোনো মানুষের কাছ থেকে কোনো সাহায্য কামনা করবেন না। ধন্যবাদ। changeTV.press, এক ফোঁটা হলুদ নেই। হ্যাঁ, চেঞ্জ টিভি আমি বিশেষ কারণে দেখি সুযোগ পেলে, বিশেষ করে তোমার অনুষ্ঠানটা যখন হয় আগে পরে আমি দেখে থাকি, ভালো লাগে, উপস্থাপনা ভালো, মোটামুটি সব কিছু ভালো। আমি তাদের শুভকামনা করি এবং চেঞ্জ টিভি আমি আশা করি সবসময় নিরপেক্ষ, যেহেতু এই চেঞ্জ টিভিটা সংবাদ প্রচারের একটা মাধ্যম, সুতরাং সঠিক সংবাদটাই চেঞ্জ টিভি প্রচার করবে, এটাই আমার কামনা থাকবে তাদের কাছে। সেই সঙ্গে আমার শুভেচ্ছা থাকবে। changeTV.press, এক ফোঁটা হলুদ নেই।